প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল নিউজ চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আমার পরিচয় দিয়ে আমার আজকের পাঠ্যক্রম শুরু করছি। আমি তৌহিদুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের খুবই একটি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা বিশেষ করে যারা একটু দুর্বল তাদের জন্য পাস মার্ক করার জন্য বা ভালো নাম্বার তোলার জন্য একটা অন্যতম উপায়। সেই বিষয়টা হচ্ছে রেওয়ামিল। তাহলে আমরা এখন বোর্ডে যাচ্ছি। দেখো, আমরা এখানে দেখা যাচ্ছে রেওয়ামিল, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমরা একটু যাব এই ট্রায়াল ব্যালেন্স কোত্থেকে এসছে এই শব্দটা। যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি ট্রায়াল। এই ট্রায়াল এর তাহলে শিক্ষার্থী দেখো, এই ট্রায়াল এই শব্দটি এসছে ফরাসি শব্দ থেকে এসছে। আর আমরা এর পাশে যে শব্দটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যালেন্স। এই ব্যালেন্স শব্দটি এসছে ল্যাটিন শব্দ থেকে। ট্রায়ালের অর্থটা হচ্ছে কোনো কিছু পরীক্ষা করা। পরীক্ষা করা অথবা যাচাই বাছাই করা। আর ব্যালেন্স হচ্ছে, ব্যালেন্সের অর্থ হচ্ছে দু পাল্লা বিশিষ্ট মাপযন্ত্র। আমরা সবাই চিনি পাল্লা কাকে বলে, অর্থাৎ দু পাল্লা বিশিষ্ট মাপযন্ত্র। তাহলে আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি, সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সটা হচ্ছে কোন বিষয়কে যাচাই বাছাই করার একটা মাধ্যম অথবা একটা যন্ত্র। আমি আরেকটু প্রথম থেকে যাচ্ছি। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে মূলত আমরা সাধারণত ট্রায়াল ব্যালেন্সটা কিভাবে এসছে আমরা একটু ইতিহাসের দিকে যাচ্ছি। এই যে রেওয়ামিল, এই রেওয়ামিলটা কোত্থেকে এসছে আমরা এটা জানতে হলে শিক্ষার্থী আমরা একটু সবাই পূর্বে একটু ফিরতে চাই। সেটা হচ্ছে রেওয়ামিলটা এসছে খতিয়ান। এই খতিয়ানটা এসছে জাবেদা। এই জাবেদাটা এসছে আবার লেনদেন। আমরা রেওয়ামিলে যাওয়ার আগে আমরা একটু লেনদেন, জাবেদা, খতিয়ান এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। তখন আমাদের সেক্ষেত্রে রেওয়ামিলটা বুঝতে সহজ হবে। প্রথমটা হচ্ছে আমরা জানি যে লেনদেন। লেনদেন হচ্ছে সাধারণত একটা ঘটনা। শুধু ঘটনা হলেই তো হবে না, সেটা দৃশ্যমান হতে হবে এবং সেটা আবার আর্থিক, বিশেষ করে আর্থিক পরিমাপযোগ্য হতে হবে। অর্থাৎ অর্থের কাঠিতে, মাপকাঠিতে যেটা পরিমাপযোগ্য সেটাকে বলা হয় লেনদেন। যেমন আমরা বলতে পারি আমি বের হলাম, আমি অ্যাক্সিডেন্ট করলাম, কিন্তু এটা একটা ঘটনা, কিন্তু এটা লেনদেন নয়।
কারণটা হচ্ছে যে এটা ঘটনা ঘটেছে কিন্তু এটার সাথে কোনো অর্থের কোনো সম্পর্ক নেই। ধরো আমি ব্যাংক থেকে টাকা তুললাম ব্যবসার জন্য, পথের মধ্যে সেটা আমার কাছ থেকে ছিনতাই হয়ে গেল, এটাও একটা ঘটনা, তবে এটার আর্থিক অবস্থার এখানে পরিবর্তন হওয়ার কারণে এটি অবশ্যই লেনদেন হবে। তাহলে আমরা কি বুঝলাম? সেটা হচ্ছে লেনদেন হচ্ছে যে শুধু ঘটনা হলেই হবে না, সেটার সাথে অর্থের সম্পর্ক থাকতে হবে। এরপর আমরা যাচ্ছি জাবেদা। জাবেদা আমরা সবাই জানি, আবার একটু আমি সবার রিমাইন্ডার দিচ্ছি। সেটা হচ্ছে জাবেদা হচ্ছে আমরা যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত লেনদেন সংগঠিত হয়ে থাকে, যে লেনদেনগুলো সংগঠিত হয় সেগুলো আমরা আমাদের হিসাবের খাতায় ডেবিট এবং ক্রেডিট বিবেচনা করে, অর্থাৎ একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেকটা পক্ষ সুবিধা প্রদান করবে। আমরা ডেবিট এবং ক্রেডিট বিবেচনা করে আমরা হিসাবের খাতায় যে বিবরণী বা যে হিসাবটা তৈরি করি তাকে কি বলা হয়? জাবেদা বলা হয়। এরপরে যাচ্ছে খতিয়ান। খতিয়ানটা হচ্ছে আমরা যে জাবেদাটা করেছি, ধরো আমরা নগদান হিসাবের কথা বলি। নগদান হিসাব, আমি যদি আমার কাছে টাকা আসে, আমি ডেবিট করি, টাকা যদি আমার কাছ থেকে চলে যায় সেটা আমরা ক্রেডিট করি। তাহলে দেখা যাচ্ছে আমি প্রতি মাসে আমার প্রত্যেকদিন আমার এই লেনদেনটা সংগঠিত হতে থাকে। সংগঠিত হওয়ার কারণে আমার নগদ টাকাটা বৃদ্ধি পাচ্ছে ডেবিট হওয়ার কারণে, আবার ক্রেডিট হওয়ার কারণে নগদ টাকাটা আমার হ্রাস পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা দেখো, তাহলে আমার প্রতিনিয়ত আমার হিসাবটা পরিবর্তন হচ্ছে, ব্যালেন্সটা পরিবর্তন হচ্ছে। তাহলে এই খতিয়ানটা হচ্ছে মূলত হিসাবের পাঠা বই বলি আমরা, এবং সেটা হিসাবের শেষে গিয়ে আমরা একটা উদ্বৃত্ত পাই, ওই উদ্বৃত্তটাই মূলত খতিয়ান। এখন এই খতিয়ান থেকে আমরা কোথায় যাচ্ছি? রেয়ামিল। রেয়ামিল আসলে কোনো হিসাব নয়, এটা হচ্ছে হিসাব চক্রের একটি ধাপ, এটা চতুর্থ ধাপ, এবং এটা করা হয় সাধারণত আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি, সেটা প্রস্তুত করতে সহজ হওয়ার জন্য আমরা রেয়ামিলটা তৈরি করি। তাহলে আমরা এক কথা বলতে পারি, রেয়ামিল বিষয়টা হচ্ছে যে খতিয়ানে যে ডেবিট এবং ক্রেডিট পাশ আছে তাদের সেই সমস্ত হিসাবের একটা তালিকা মাত্র। শিক্ষার্থীরা একটু দেখো, আমরা রেয়ামিল নিয়ে একটু আলোচনা করেছি, এখন আমরা একটু যাচ্ছি রেয়ামিলের ঘরটা কিরকম সেটা। তোমরা নিশ্চয়ই সবাই জানো, প্রথমে থাকবে ক্রমিক নাম্বার, তারপর থাকবে হিসাবের নাম, তারপর থাকবে খতিয়ান পৃষ্ঠা, তারপর থাকবে ডেবিট টাকা, এরপরে থাকবে ক্রেডিট টাকা। তাহলে আমরা এটা একটু লিখে নিচ্ছি সুবিধার্থে। এখানে হচ্ছে হিসাবের নাম, এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এটা হচ্ছে ডেবিট টাকা, আর এটা হচ্ছে ক্রেডিট টাকা। শিক্ষার্থী একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা যে ঘরটা করেছি এই ঘরটার প্রথম একটা হেডিং থাকবে, অর্থাৎ শিরোনাম থাকবে। সেটা হচ্ছে আমি যে প্রতিষ্ঠানের হিসাবটা করছি প্রথমে সেই প্রতিষ্ঠানের নাম থাকবে। ধরো আমরা এক্স কোম্পানির হিসাব করছি, তাহলে এখানে আমরা লিখব এক্স কোম্পানি। তাহলে আমরা করছি কি? রেওয়ামিল। তাহলে আমরা এখানে লিখব রেওয়ামিল। আর এরপর হচ্ছে আমি কোন মাসে করছি, এটা কি ডিসেম্বরে করছি, এটা কি জানুয়ারিতে করছি, এটা ফেব্রুয়ারিতে করছি, এটা অর্থাৎ যে মাসে করবো সেই মাসের নামটা থাকবে, প্লাস যে বছরের হিসাব করবো আমরা সেই বছরের নামটা থাকবে। ধরো ডিসেম্বরে করলাম, তাহলে ডিসেম্বর করলে হবে 31শে ডিসেম্বর 2019 সাল। তাহলে এই হচ্ছে একটা নমুনা রেয়ামিলের। আসলে রেয়ামিলের নির্দিষ্ট কোনো নমুনা নেই, যেহেতু এটা হিসাব নয় এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি এই বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি যে রেয়ামিলের ছকটা কিভাবে তৈরি করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রচলিত একটা ছক। শিক্ষার্থীরা একটু দেখো, আমরা এর আগে দেখিয়েছি রেয়ামিলের নমুনা কিভাবে তৈরি করতে হয়। এখন আমরা একটা ডেবিট পাস দেখছি, একটা ক্রেডিট পাস দেখছি। কারণ হচ্ছে যে আমার টাকাটা হচ্ছে হয় ডেবিট টাকা হবে, না হলে ক্রেডিট টাকা হবে।
এখন আমাকে এখানে বিবেচনা করতে হবে কোন টাকাটা ডেবিট টাকা হবে এবং কোন কোন দফাগুলো ক্রেডিট হবে। যদি আমি এই দফাগুলো যদি বিবেচনা করতে পারি, এই দফাগুলো যদি আমি চিহ্নিত করতে পারি, তখন আমার জন্য এই রেমিটটা করা খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমি তো যাচ্ছি, সবাই একটু বোর্ডে একটু তাকাও। এখানে ডেবিটে হচ্ছে আমরা সাধারণত ব্যয় নাম শুনেছি হয়তো, ব্যয়, খরচ ও সম্পদ। তাহলে আমরা এখানে কটা দফা লিখেছি? তিনটা। এটা হচ্ছে ব্যয়, খরচ ও সম্পদ। এবং ক্রেডিট পাশে হচ্ছে মালিকানা সত্ত্ব, তারপর হচ্ছে দায়, দায়সমূহ। তাহলে দেখো আমরা এখানে ডেবিটে লিখেছি তিনটা দফা, ক্রেডিটে লিখেছি দুইটা দফা। অর্থাৎ ডেবিটে এই তিন ধরনের দফাগুলো বসে, আর ক্রেডিট পাশে এই দুই ধরনের দফাগুলো বসে। একটু ডিটেলস একটু যাচ্ছি আমি একটু বিশ্লেষণ করার জন্য। প্রথমে যাচ্ছে আমরা ব্যয়। ব্যয় হচ্ছে সাধারণত আমরা জানি যে আমাদের পরিচালন খরচগুলো, অর্থাৎ ব্যবসা পরিচালনা করার জন্য যে সমস্ত খরচ আমাকে অবশ্যই নির্বাহ করতে হবে, সেই সমস্ত খরচ বা সমষ্টিকে কি বলা হচ্ছে? এখানে ব্যয় বলা হচ্ছে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে বেতন। কর্মচারী যদি আমরা বেতন দিই, দোকানের যদি ভাড়া দিই, যদি বীমা খরচ দিই ইত্যাদি। অর্থাৎ অসংখ্য উদাহরণ আছে, আমি জাস্ট তোমাদের সুবিধার্থে আমি কয়েকটা উদাহরণ এখানে উপস্থাপন করলাম। এরপরে যাচ্ছে খরচ। খরচ ও ব্যয় অনেকটা একই বিষয়। একটু দেখো, তাহলে আমরা প্রথমে ব্যয় হিসাব করলাম, বেতন, ভাড়া, বীমা খরচ ইত্যাদি আমরা। এরপরে যাচ্ছে ক্ষতি। ক্ষতি বিষয়টা হচ্ছে যে আমরা ব্যবসাটা যখন পরিচালনা করি, বিভিন্ন কারণে আমার প্রতিষ্ঠানটা বা ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন আমরা আগুনে বিনষ্ট পণ্যের কথা নাম শুনেছি, সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠান যদি কোনো কারণে যদি আগুন লেগে যায় বা কোনো দুর্ঘটনার কারণে যদি আমার পণ্যের ক্ষতি হয়, ওই ক্ষতিটা আমার জন্য ক্ষতি। তাহলে আমরা ক্ষতি বলতে বোঝায় এখানে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট ক্ষতি। এরপরে যাচ্ছে স্থায়ী সম্পদ, বিক্রয়জনিত ক্ষতি। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি বলতে আমি একটু বুঝিয়ে বলি শিক্ষার্থী তোমাদের সুবিধার্থে। ধরো আমি 10,000 টাকার একটা আসবাবপত্র কিনেছি, আমি এটা 6 মাস ব্যবহার করলাম। ব্যবহার করার ফলে আমি ধরো আমি এটা কিনেছি 10,000 টাকা দিয়ে, যন্ত্রপাতি মনে করলাম, এবং সেটা আমি ব্যবহার করেছি, যেটা আমরা ব্যবহার করে যেটা পাই সেটা হচ্ছে অপচয়। অপচয় হচ্ছে 2,000 টাকা। তাহলে সেটার এখন বর্তমান বহির্মূল্য হচ্ছে 8,000 টাকা। যদি সেটা এই 8,000 টাকা সম্পদটা যদি আমি 6,000 টাকা দিয়ে যদি বিক্রি করে ফেলি, তাহলে আমার 2,000 টাকা ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা হচ্ছে আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি। তাহলে এই দফাটাও রেমিলি ডেবিট পাশে বসবে। এরপরে যাচ্ছি সম্পদ, খুবই ইম্পর্টেন্ট। এই সম্পদ বিষয়টা হচ্ছে আমরা সাধারণত ব্যবসায় পরিচালনা করার জন্য এই বিষয়টা আমাকে অবশ্যই চিনতে হবে এবং জানতে হবে। এই সম্পদটাকে আমরা সাধারণত আমাদের এই রেমিলির সুবিধাতে আমরা 4 ভাগে ভাগ করব। কয় ভাগে? 4 ভাগে। কি কি? প্রথমটা হচ্ছে আমরা সবাই জানি সম্পদ, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, 3 বিনিয়োগ, যেটা আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলে থাকি, 4 ভুয়া সম্পত্তি। তাহলে
তাহলে দেখো শিক্ষার্থী এখানে একটু দেখো, সেটা হচ্ছে আমরা চলতি সম্পদ। চলতি সম্পদ সাধারণত আমরা জানি যে সম্পদটা 1 বছরের মধ্যে পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ আমরা লেনদেন করার সাথে সাথে যে সম্পদটা পরিবর্তন হয়ে যায় সেটাকে আমরা কি বলবো, চলতি সম্পদ। একটু উদাহরণ দিয়ে একটু বোঝাই দিই। ধরো আমার হিসাবকালের শুরুতে দেনাদার ছিল 10,000 টাকা। আমি যদি পণ্য বিক্রয় করি, বাকিতে যদি পণ্য বিক্রি করি, ধরো 5,000 টাকা বিক্রি করলাম, তাহলে আমার দেনাদার হয়ে গেল 15,000 টাকা। ধরো আমি দেনাদার থেকে টাকা আদায় হলো আমার 2,000 টাকা, তাহলে আমার দেনাদার এখন আবার হ্রাস পেল। অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমার সম্পদটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে হ্রাস বৃদ্ধি ঘটছে। এই ধরনের সম্পদকে বলা হচ্ছে চলতি সম্পদ। যেমন আমরা দেনাদারের কথা বলতে পারছি, তারপর হচ্ছে যে প্রাপ্য বিল বলতে পারি, অগ্রিম বীমা, অগ্রিম খরচ, তারপর মজুদ পণ্য, আমরা যেটা সমাপনী মজুদ পণ্য বলে থাকি, এই বিষয়গুলো হচ্ছে চলতি সম্পদ। এরপরে যাচ্ছে আমরা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদকে বলতে আমরা বুঝি সাধারণত যে সম্পদগুলো দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায়, অর্থাৎ উপযোগ পাওয়া যায়, সেই সমস্ত সম্পদকে বলা হয় স্থায়ী সম্পদ। আরেকটু সহজভাবে বোঝাই, সেটা হচ্ছে যে সম্পদের উপর অবচয় অথবা অবলম্বন ধার্য করা হবে, সেই সমস্ত সম্পদকে কি বলা হবে, স্থায়ী সম্পদ বলা হবে। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, দালান কোঠা, যন্ত্রপাতি, সুনাম, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদের উদাহরণ। আরো আছে, তোমরা নিশ্চয় বইতে গেলে হয়তো আরো ডিটেলস তোমরা জানতে পারবা। এরপর হচ্ছে বিনিয়োগ। এই বিনিয়োগটা হচ্ছে মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যেমন আমরা লগ্নির কথা শুনেছি, লগ্নি, প্রতিরক্ষা সঞ্চয়পত্র, এইসব হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এরপরে যাচ্ছে ভুয়া সম্পত্তি। এই বিষয়টা শিক্ষার্থী তোমাদের জন্য নতুন বিষয়। সাধারণত যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে যখন যৌথ মূলধনী কোম্পানি গঠন হয় বা পরিচালিত হয়, তখন কিছু সম্পদ সৃষ্টি হয়। আসলে এগুলো মূলত সম্পদ নয়, কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় সেটাকে ভুয়া সম্পদ হিসেবে আখ্যা দেওয়া হয়। যেমন প্রাথমিক খরচাবলী, তাই গ্রাহকের কমিশন, শেয়ার অবহার, এই বিষয়গুলো শিক্ষার্থী দেখো, এই বিষয়গুলো তোমাদের জন্য বলতে গেলে নতুন বিষয়। হয়তো তোমরা এই বিষয়গুলো নিয়ে এত বেশি না জানারই কথা। যেমন ধরো প্রাথমিক খরচাবলী। প্রাথমিক খরচাবলীর বিষয়টা হচ্ছে আমরা যখন যৌথ মূলধনী কোম্পানি গঠন হয়, তখন কতগুলো ফর্মালিটি মেনটেন করতে হয়। যেমন আমরা যেটা বলি পরিমেল নিয়মাবলী, পরিমেলের সঙ্গ, এই বিষয়গুলো তৈরি করতে গেলে কতগুলো খরচ আমাকে সংগঠিত করতে হবে। এই খরচের সমষ্টিটাই হচ্ছে প্রাথমিক খরচাবলী। তাহলে এক কথায় বলতে গেলে একটা যৌথ মূলধনী কোম্পানি গঠন থেকে শুরু করে সরকারের অনুমতি নেওয়া পর্যন্ত যাবতীয় যে সমস্ত খরচ সংগঠিত হয়, সেটার সমষ্টিটাই হচ্ছে প্রাথমিক খরচাবলী। তারপর আছে এখানে দায় গ্রাহকের কমিশন আছে। এরপর হচ্ছে শেয়ার অবহার। শেয়ার অবহার বিষয়টা হচ্ছে আমরা তোমরা যৌথ মূলধনী কোম্পানিতে নিশ্চয় শেয়ারের নামটা শুনেছ। শেয়ার, এই শেয়ারটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের অন্যতম মাধ্যম। এই শেয়ারটা যখন আমি সরকার থেকে অনুমোদন নিব, সরকার আমাকে একটা ফেস ভ্যালু দিবে। ধরো মনে করো আমি সরকার থেকে 10,000 শেয়ার অনুমোদন নিলাম, একটার দাম হচ্ছে 100 টাকা করে। আমি আমাকে সরকার অনুমোদন দিয়েছে 10,000 শেয়ার, একটার দাম হচ্ছে 100 টাকা। যদি এখন তোমার কোম্পানির
যদি ভালো সুনাম থাকে, তোমার প্রতিষ্ঠান যদি ভালো ব্যবসা পরিচালনা করে, তখন তোমার শেয়ারের দামটা বেড়ে যাবে। বেড়ে গিয়ে ধরো শেয়ারের দামটা হয়ে গেল, তুমি সেটা বিক্রি করেছো 110 টাকায়। তাহলে দেখো তোমার শেয়ারের ফেস ভ্যালু ছিল 100 টাকা, কিন্তু সেটা বিক্রি করছো তুমি কত টাকায়? 110 টাকায়। তাহলে তুমি নিশ্চয়ই 10 টাকা বেশি বিক্রি করছো। ওই যে 10 টাকা বেশি বিক্রি করছো, এই 10 টাকাটাই হচ্ছে শেয়ার অধিকার। আর শেয়ার অবহার হচ্ছে আমার ফেস ভ্যালু ছিল কত? 100 টাকা। যদি সেটা আমি 80 টাকায় বিক্রি করি, কারণ হতে পারে শেয়ার বাজারে তো মন্দা থাকতেই পারে, মন্দা থাকার কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানটাও ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং সেক্ষেত্রে আমার শেয়ারের দামটাও কমে যেতে পারে, বিভিন্ন কারণে কমে যেতে পারে। ধরো আমার শেয়ারটা এখন যদিও ফেস ভ্যালু ছিল 100 টাকা, কিন্তু সেটা এখন বিক্রি হচ্ছে 80 টাকা, তাহলে আমার লস হচ্ছে কত? 20 টাকা। এই যে 20 টাকা লস হচ্ছে, সেটাকে বলা হয় শেয়ার অবহার। শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে আমি আবার একটু রিভিউ করছি, সেটা হচ্ছে শেয়ার অবহার বা শেয়ার অধিকার বিষয়টা চিন্তা হলে আমাকে আগে শেয়ারটা চিন্তা হবে। শেয়ার হচ্ছে যত মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের একটা উৎস, যেটার মাধ্যমে তারা এই মূলধনটা সংগ্রহ করে থাকে। তাহলে আমরা যখন যত মূলধনী কোম্পানি যখন ব্যবসা পরিচালনা করবে বা তারপর শুরু করবে, তখন সরকার থেকে তাকে অবশ্যই অনুমতি নিতে হবে। ধরো তার ফেস ভ্যালু ছিল 100 টাকা, ওই ফেস ভ্যালু থেকে যদি বেশি দামে বিক্রি করা হয় সেটাকে শেয়ার অধিকার বলা হবে, আর কম দামে যদি বিক্রি করা হয় সেটাকে শেয়ার অবহার হিসেবে আমরা বিবেচনা করব। দেখো, রেয়ামিল করার জন্য কতগুলো বিষয় আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। যদি এই বিষয়গুলো আমার জানা থাকে, আমার যদি রেয়ামিলটা করতে সহজ হবে। প্রথমত আমি লিখে দিই, প্রথমটা হচ্ছে এই যে সমন্বিত ক্রয়, এটা আমাদেরকে চিন্তা হবে। বিক্রিত পণ্যের ব্যয়, এটাও আমাদেরকে চিন্তা হবে। সমাপনী মজুদ পণ্য, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। যেমন প্রথমে যাচ্ছে সমন্বিত ক্রয়। যদি তোমার রেয়ামিলে বা প্রশ্নে যদি সমন্বিত ক্রয় দেয়া থাকে, তাহলে এইটি রেয়ামিলের ডেবিট পাশে বসবে, এবং সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, তবে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে। আমি আবার একটু রিভিউ করছি শিক্ষার্থী। যদি প্রশ্নে সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় যদি দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে এই দুইটা দফা রেয়ামিলের ডেবিট পাশে বসবে, এবং প্রারম্ভিক মজুদ পণ্য রেয়ামিলে বসবে না, তবে সমাপনী মজুদ পণ্য অবশ্যই বসবে। তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি সমন্বিত ক্রয় কিভাবে তৈরি হয়, একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সুবিধার্থে। প্রথমে থাকবে প্রারম্ভিক মজুদ পণ্য, এটার সাথে আমরা ক্রয় যোগ করব, সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিলেই আমাদের সমন্বিত ক্রয়টা বের হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা এখানে একটু দেখো, তোমাদের একটু দেখার বিষয় হচ্ছে এই সমন্বিত ক্রয়ের মধ্যে অলরেডি প্রাণী মজুদ পণ্য অন্তর্ভুক্ত আছে, সেহেতু প্রাণী মজুদ পণ্য রেয়ামিলে আর বসবে না, এবং এখান থেকে সমাপনী মজুদ পণ্যটা বাদ গেছে। সমাপনী মজুদ পণ্যটা বাদ যাওয়ার কারণে রেয়ামিলে সমাপনী মজুদ পণ্যটা অন্তর্ভুক্ত হবে। ঠিক একই বিষয় আমরা বিক্রিত পণ্যের ব্যয়কেও একটু দেখিয়ে দিই। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে, প্রথমে আমার এখানে প্রারম্ভিক মজুদ পণ্য থাকবে, তার সাথে ক্রয় থাকলে ক্রয় যোগ করব, এরপরও যদি প্রত্যক্ষ খরচ থাকবে সেটা যোগ করব। প্রত্যক্ষ খরচ বলতে বোঝাবে পণ্য উৎপাদন অথবা ক্রয়ের সাথে যে সমস্ত খরচ সরাসরিভাবে সম্পৃক্ত, যেমন আমরা বলতে পারি ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, এই বিষয়গুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। তাহলে এই বিষয়গুলো যোগ হবে, এবং সেখান থেকে আমরা যে যোগফলটা পাবো সেখান থেকে সমাপনী মজুদ পণ্যটা বাদ যাবে।
সমাপনী মজুত পণ্যটা বাদ দিলে আমরা যে টাকাটা পাচ্ছি সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। শিক্ষার্থীরা এখানে আরেকটা বিষয় তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে, আমাদের যে সৃজনশীল প্রশ্ন তৈরি হয় সেখানে কয়ের অ্যান্সারে এইটা বা এটা চাইতে পারে তোমাদের, তো তোমরা একটু খেয়াল রাখবা সমন্বিত করে কিভাবে বের করতে হয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয় বা নির্ণয় করতে হয়। তাহলে এখানে একটু দেখো, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অলরেডি বিক্রির সময় প্রাথমিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হওয়ার কারণে প্রাথমিক মজুত পণ্য মিলে বসবে না, এবং এখান থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ যাওয়ার কারণে সমাপনী মজুত পণ্যটা অবশ্যই মিলে বসবে। এরপর আরো কিছু বিষয় আছে যেটা অবশ্যই জানতে হবে, প্রারম্ভিক মজুত পণ্য ছাড়া সাধারণত প্রারম্ভিক মজুত পণ্য ছাড়া অন্য কোনো দফা মিলে বসবে না। মিলে আসবে না। আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রারম্ভিক মজুত পণ্য আমরা সাধারণত জানি যে আমাদের হিসাবকালের শুরুতে যে মজুত পণ্যটা অবিক্রিত থেকে যায় সেটাকে আমরা কি বলি, প্রারম্ভিক মজুত পণ্য বলি। এরপরে হচ্ছে এই প্রারম্ভিক মজুত পণ্য ছাড়া বলছে অন্য কোনো দফা মিলে আসবে না। যেমন আমরা প্রারম্ভিক নগদ তহবিল থাকতে পারে, প্রারম্ভিক ব্যাংক জমা থাকতে পারে, প্রারম্ভিক দেনাদার থাকতে পারে, অর্থাৎ এই দফাগুলো এখানে আসবে না, সেটা সম্পদ হোক আর সেটা দায় হোক। অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য ছাড়া আর কোনো দফা মিলে আসবে না, অর্থাৎ প্রারম্ভিক কোনো দফাই এখানে আসবে না। শিক্ষার্থীরা দেখো, র্যামিলে এমন কিছু বিষয় আছে, প্রতিশব্দ আছে বা শব্দ আছে যেগুলো আমরা আসলে না চেনার কারণে আমরা আসলে এটাকে ডেবিট পাশে বসবে নাকি ক্রেডিট পাশে বসবে আমরা সেটা কনফিউশন করে যাই। তাহলে এই বিষয়টা আমাদের আজকে আমি একটু ধারণা দিচ্ছি এই বিষয়টা নিয়ে। যেমন আমরা দেনাদার সবাই নাম শুনেছি। দেনাদার হচ্ছে সাধারণত আমরা যাকে বাকিতে পণ্য বিক্রি করব, যার কাছে আমি টাকা পাবো, সে তাকে বলা হচ্ছে দেনাদার। এই দেনাদারে আরো কিছু নাম থাকতে পারে, যেমন আমরা নিশ্চয়ই প্রাপ্য হিসাব নাম শুনেছি, প্রাপ্য হিসাব হচ্ছে দেনাদার। অথবা আমরা আজকে একটা নতুন নাম শিখবো, সেটা হচ্ছে পুস্তক ঋণ। পুস্তক ঋণকেও দেনাদার হিসেবে বিবেচনা করা হয়। এরপরে হচ্ছে বিক্রয় খতিয়ানের জের। বিক্রয় খতিয়ানের জের বা উদ্বৃত্ত। তাহলে একটু দেখো, দেনাদারের আরো তিনটা প্রতিশব্দ রয়েছে। দেনাদার যে কথা, প্রাপ্য হিসাবও একই কথা, পুস্তক ঋণও একই কথা, আবার বিক্রয় খতিয়ানের জেরও একই কথা। এরপর একটু যাচ্ছি আমরা পাওনাদার। নিশ্চয় আমরা নাম শুনেছি। পাওনাদার হচ্ছে যে আমি যদি কারো কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করে থাকি, তাহলে সেক্ষেত্রে সে আমার কাছে নিশ্চয়ই, আমি তার কাছে নিশ্চয়ই দায়ী থাকবো, তাহলে সে আমার জন্য পাওনাদার। পাওনাদারের ঠিক কতগুলো প্রতিশব্দ রয়েছে, যেমন প্রদেয় হিসাব, ক্রয় খতিয়ানের জের। তাহলে দেখো শিক্ষার্থীরা, পাওনাদারের আর দুটো প্রতিশব্দ রয়েছে, অর্থাৎ পাওনাদার যে কথা, প্রদেয় হিসাব একই কথা, আবার ক্রয় খতিয়ানের জেরও একই কথা। এরপর একটু দেখো, শিক্ষার্থীরা একটু দেখো, তোমাদের সুবিধার্থে আমি আরেকটু ডিটেলসে যাচ্ছি। ডেবিটে কি কি দফাগুলো বসে সাধারণত, যেমন প্রথমে বলা হচ্ছে যাবতীয় সম্পদ। আমরা কিছুক্ষণ আগে শিখেছি যাবতীয় সম্পদ বলতে আমরা যেটা বলি চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং ভুয়া সম্পদ, যেটা আমাদের নতুন আলোচ্য বিষয় ছিল। এই দফাগুলো ডেবিট পাশে বসবে। এরপর হচ্ছে যাবতীয় খরচ আমরা বের কথা বলেছি, যেমন আমরা বেতনের কথা বলেছিলাম, বেতন খরচের কথা বলেছিলাম, ভাড়া খরচের কথা বলেছিলাম, বীমা খরচের কথা বলেছিলাম। এই বিষয়গুলো হচ্ছে যাবতীয় খরচের অন্তর্ভুক্ত। এরপরে চলে যাচ্ছে আমরা উত্তোলন। উত্তোলন সাধারণত হয় যদি মালিক
তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে যদি সে নগদ টাকা বা পণ্য উত্তোলন করে, সেটাকে আমরা সাধারণত উত্তোলন হিসেবে বিবেচনা করি। যেমন নগদ উত্তোলন হতে পারে জীবন বীমা প্রিমিয়াম, হতে পারে অথবা আয়কর হতে পারে। এই বিষয়গুলো তোমাদের প্রশ্ন বেশি থাকবে। যেমন নগদ উত্তোলন আমরা সবাই চিনি। জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম বলতে বোঝায় সাধারণত আমরা যদি জীবনটাকে আবার দুর্যোগ রাখি, তাহলে দেখা যাচ্ছে বীমা প্রিমিয়াম। শুধু যদি বীমা প্রিমিয়াম থাকে তাহলে সেটা প্রতিষ্ঠানের জন্য একটা খরচ। আর জীবন বীমা থাকলে, জীবন বীমার ইংলিশটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, অর্থাৎ কোনো ব্যক্তির জীবনের জন্য যে বীমা করা হয় সেটাকে বলা হয় জীবন বীমা প্রিমিয়াম। তাহলে এখন শিক্ষার্থী একটু দেখো, ব্যবসার কোনো জীবন নাই সাধারণত, এমনি যদি কৃত্রিম সত্তা, কিন্তু এখানে ব্যবসার কোনো জীবন নেই। তাহলে এখানে বুঝতে হবে জীবন বীমা প্রিমিয়াম বলতে বোঝাচ্ছে ওই মালিকের, অর্থাৎ যে প্রতিষ্ঠানটা আমরা পরিচালনা করছি ওই মালিকের যে বীমা করা হচ্ছে তাকে কি বলা হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম। তাহলে সেটা উত্তোলন হিসেবে আমাকে বিবেচনা করতে হবে। এরপরে চলে যাচ্ছে আমরা আয়কর। সাধারণত এক মালিকানা যারা করে থাকি সেটা হচ্ছে এত বেশি প্রসিদ্ধ প্রতিষ্ঠান নয়। তাহলে সেক্ষেত্রে যে আয়করের কথা বলা হচ্ছে এটা বুঝতে হবে যে মালিকেরই আয়কর, অর্থাৎ মালিকের যে আয় করে তার উপর যে সরকারকে ট্যাক্স বা কর দিতে হয় সেটাকে আমরা আয়কর হিসেবে বিবেচনা করি। তাহলে উত্তোলন বলতে আমরা বুঝে নেব উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম এবং আয়কর। এরপরে দেখো অগ্রিম খরচ সমূহ। অগ্রিম খরচ বলতে বোঝায় আমরা সাধারণত যে খরচগুলো করে থাকি সেগুলো যদি অগ্রিম দিয়ে থাকি সেটাকে অগ্রিম খরচ বলা হবে। যেমন যদি আমি অগ্রিম বেতন দিয়ে থাকি, অগ্রিম মজুরি দিয়ে থাকি, অগ্রিম ভাড়া দিয়ে থাকি, এই খরচগুলোকে বলা হবে অগ্রিম খরচ। তাহলে সেগুলো রেয়ামের ডেবিট পাশে বসবে। এরপরে যাচ্ছে আমরা প্রাপ্য আয় সমূহ। প্রাপ্য বলতে বোঝায় আমি তার কাছ থেকে পাওয়ার যোগ্য বা পাবো, সেটাকে বলা হয় প্রাপ্য। আর আয় হচ্ছে কারোর কাছ থেকে যদি আমি আয় পাই বা টাকা পাই বা কোনো বিষয় পাওয়ার অধিকার থাকলে বা জন্মালে সেটাকে বলা হবে প্রাপ্য আয়, প্রাপ্য আয় সমূহ। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই দিই। সেটা হচ্ছে যে আমরা প্রাপ্য বিনিয়োগের সুদ অথবা প্রাপ্য লগ্নের সুদ। তাহলে দেখো শিক্ষার্থী, প্রাপ্য বিনিয়োগের সুদ, প্রাপ্য লগ্নের সুদ, প্রাপ্য আমি পাবো যেটা আমার আয় হয়েছে কিন্তু আমি টাকাটা পাইনি। তাহলে এই সমস্ত আয়কে বলা হয় প্রাপ্য আয় সমূহ। অর্থাৎ প্রাপ্য বিনিয়োগের সুদ, প্রাপ্য লগ্নের সুদ, প্রাপ্য প্রতিরক্ষা সঞ্চয়পত্রের সুদ, অনেক নাম থাকতে পারে। এরপরে যাচ্ছে শিক্ষার্থীরা একটু দেখো সব ধরনের ক্ষতি। অর্থাৎ আমরা এর আগেও আলোচনা করেছিলাম আমার ব্যবসা প্রতিষ্ঠানে যদি পরিচালনা করতে হয় অবশ্যই আমাকে ব্যবসায়িক ক্ষতি সংঘটিত হবে, এটা স্বাভাবিক। যেমন আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি। আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি, স্থায়ী সম্পদ বিক্রিজনিত ক্ষতি, স্থায়ী সম্পদ বিক্রিজনিত ক্ষতি। অর্থাৎ এই ধরনের ক্ষতিগুলো, সব ধরনের ক্ষতি, এগুলো সবসময় ডেবিট হবে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে কোনো ক্ষতি হোক সেটা ডেবিট পাশে বসবে। এরপরে শিক্ষার্থীরা একটু দেখো অন্যান্য দফা। এই বিষয়টা খুবই বোঝার বিষয়। সেটা হচ্ছে যে অন্যান্য দফা বলতে এমন কিছু দফা আছে যেগুলো বিপরীত পাশে আমাকে বসাতে হবে। যেমন আমি বিক্রয় হচ্ছে আমার ক্রেডিট পাশে বসে, যদি বিক্রয় ফেরত হয় সেটা ডেবিট পাশে বসবে। যদি বিক্রয় যদি আমার ক্রেডিট হয়, বিক্রয় বার্তা ডেবিট পাশে বসবে। কেন বসবে একটু বুঝিয়ে দিই শিক্ষার্থীরা। আমাদের বিক্রয় হচ্ছে আমার জন্য আয়, তাহলে আয় হলে আমরা সাধারণত সেটা ক্রেডিট পাশে বসে। কিন্তু যদি সেই বিক্রয় থেকে যদি কোনো পণ্য ফেরত পাঠাতে হয় তাহলে আমার বিক্রয়ের পরিমাণটা
বা আমার কাছে যদি ফেরত আসে তখন বিক্রয়ের পরিমাণটা কমে যাবে। তাহলে সেক্ষেত্রে যে ফেরতটা হবে তাহলে সেটাকে বিক্রয় ফেরত। তাহলে আমরা সরাসরি বিক্রয় যে পাশে থাকে তার বিপরীত পাশে এই দফাগুলো বসবে, বিক্রয় ফেরত বা বিক্রয় বা। ওকে প্রিয় শিক্ষার্থী, একটু দেখো আমরা কিছুক্ষণ আগে ডেবিট পাশে কি কি দফা বসে সেটা নিয়ে আলোচনা করেছি। এখন আমরা যাচ্ছি ক্রেডিট পাশে কি কি দফা বসে বা বুঝতে পারে। প্রথমে হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন আমাকে আগে চিন্তা হবে মালিকানা সত্ত্ব বিষয়টা কি। ব্যবসা প্রতিষ্ঠানের যে দফাগুলোর উপর মালিকের অধিকার থাকে, মালিক ছাড়া অন্য কারো অধিকার সেখানে গ্রহণযোগ্য নয়, সে সমস্ত দফাকে মালিকানা সত্ত্ব বলে। যেমন মূলধন মালিক ছাড়া অন্য কেউ নিয়ে আসতে পারে না, তাহলে সেটা মালিকানা সত্ত্ব। অতিরিক্ত মূলধন মালিক ছাড়া অন্য কেউ নিতে পারে না। ব্যবসায় লাভ হোক অথবা ক্ষতি হোক সেটা মালিক ছাড়া অন্য কেউ সেটা নিতে পারে না। এই সমস্ত দফা, যেমন ব্যবসা থেকে মালিক ছাড়া অন্য কেউ উত্তোলন করতে পারবে না, এই সমস্ত দফার সমস্যাটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। তোমাদের সুবিধার্থে আমি একটু লিখে দিচ্ছি। মূলধন, অতিরিক্ত মূলধন, নিট লাভ, ইত্যাদি। আর উত্তোলনটা সাধারণত মূলধন থেকে বাদ যায়, তাহলে মূলধন থেকে বাদ গেলে আমরা যেটা বলি অন্যান্য দফা বাদ দিলে এটা মূলধন যদি ক্রেডিট হয় তাহলে উত্তোলনটা সবসময় ডেবিট হবে। আমরা এর আগে বিষয়ে আলোচনা করেছিলাম। এরপরে দেখো যাবতীয় দায়সমূহ। আমরা সাধারণত দায়কে দুই ভাগে ভাগ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে চলতি দায় আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। যে দায়টা সাধারণত 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে বা আমরা লেনদেন প্রতিনিয়ত লেনদেন হওয়ার কারণে আমার যে দায়টা পরিবর্তন হয় সেটাকে বলা হয় স্বল্পমেয়াদী দায়। আর যে দায়টা আমার দীর্ঘমেয়াদী থাকবে, যেমন আমি যদি বন্ধকি ঋণ নিয়ে থাকি 5 বছরের জন্য বা আমি ব্যাংক থেকে যদি ঋণ নিয়ে থাকি তাহলে সেটাকে বলা হবে দীর্ঘমেয়াদী দায়। এখন স্বল্পমেয়াদী দায় এবং দীর্ঘমেয়াদী দায় চেনার একটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে আমরা একটু যাচ্ছি, যদি শুধু ব্যাংক ঋণ থাকে, একটু দেখো শিক্ষার্থীরা, ব্যাংক ঋণ 10,000 টাকা। এখন আমার প্রশ্নটা হচ্ছে এটাকে আমি কি স্বল্পমেয়াদী দায় ধরবো নাকি দীর্ঘমেয়াদী দায় ধরবো। যেহেতু এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই তাহলে তুমি এটাকে স্বল্পমেয়াদী ধরা যাবে, দীর্ঘমেয়াদীও ধরা যাবে, তবে যা ধরবো না কেন সেটার জন্য একটা নোট দিবে। আবার শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এটা যদি হয় 10% ব্যাংক ঋণ, তাহলে আমি নির্দ্বিধায় এটা বলতে পারবো এটা আমার জন্য দীর্ঘমেয়াদী দায়। কেন? এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে আমরা কি শিখলাম শিক্ষার্থীরা, যদি কোনো ঋণ বা বিনিয়োগের আগে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে মনে করো সেটা দীর্ঘমেয়াদী, সেটা বিনিয়োগ হোক আর সেটা ঋণ হোক। এরপরে যাচ্ছে যাবতীয় আয়সমূহ। যেমন আমরা আয়ের কথা কিছুক্ষণ আগে বলেছিলাম, বিক্রয়, যদি সেবা প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠান হয় তাহলে সেবা আয়, বিনিয়োগের সুদ, এগুলো আমরা সবাই জানি। তারপর হচ্ছে শিক্ষানবিশ সালামি, এই বিষয়গুলো হচ্ছে আয়সমূহ। আরো আছে, তোমরা বইতে গেলে আরো বিস্তারিত তোমরা জানতে পারবা। এরপর হচ্ছে বকেয়া খরচ। বকেয়া খরচ আমরা সাধারণত জানি বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া বিদ্যুৎ বিল ইত্যাদি। এরপরে যাচ্ছে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় বলতে বোঝাই আমরা সাধারণত অগ্রিম আয় বলতে পারি। অগ্রিম আয় বলতে বোঝাবো সাধারণত আমি একজনের কাছ থেকে টাকা নিয়েছি, তাকে আমি এখনো সেবা দিতে পারি নাই, এই সমস্ত আয়কে বলা হয় অনুপার্জিত আয়। এরপর দেখো মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি, অর্থাৎ আমার ব্যবসায় যে মুনাফাটা আমি পাই, এই মুনাফা দ্বারা যদি কোনো তহবিল তৈরি করি, কোনো সঞ্চিতি সৃষ্টি করি, তাহলে সেটাও ক্রেডিট পাশে বসবে। যেমন আমরা নিশ্চয়ই সাধারণ সঞ্চিত তহবিলের নাম শুনেছি। সাধারণ সঞ্চিত তহবিল বা সঞ্চিত তহবিল বলা হয় এটাকে। পরিপূরক তহবিল, কল্যাণ তহবিল,
ইত্যাদি লভ্যাংশসংগতকরণ তহবিল, অনেক তহবিল থাকতে পারে। অর্থাৎ মুনাফা দ্বারা যদি কোনো তহবিল সৃষ্টি হয় সেটাকে আমরা রেয়ামিলের ক্রেডিট পাশে নির্দ্বিধায় বসাতে পারবো। এরপরে যাচ্ছে অন্যান্য দফা। অন্যান্য দফা বলতে বোঝাবো, আমরা কিছুক্ষণ আগে বলেছি ক্রয় সাধারণত ডেবিট থাকে আর ক্রয় ফেরত হলে ক্রেডিট হবে। ক্রয় বার্তা ডেবিট হয় আর যদি ক্রয় ডেবিট হয় আর ক্রয় বার্তা থাকলে সেটা ক্রেডিট হবে। এই বিষয়গুলো, এইগুলো ছাড়া আরো কিছু দফা আছে, শিক্ষার্থীরা একটু দেখো। যেমন আমরা পাওনাদার বার্তা শুনছি দিই, দেনাদারের বার্তা শুনছি দিই, অবচয় শুনছি দিই। নিশ্চয় আমরা এগুলো নাম শুনেছি। দেনাদার বার্তা সঞ্চিতি হচ্ছে যেটা দেনাদার কাছ থেকে বিয়োগ করা হয়, অর্থাৎ দেনাদার হ্রাস পায় যে দফাটার কারণে। এরপর হচ্ছে অবচয় সঞ্চিতি, সেম। আমরা কোনো সম্পত্তির যদি অবশ্যই ধার্য করি তাহলে আমরা সম্পদ থেকে সেই পরিমাণ টাকাটা বাদ দিই, তাহলে আমরা সম্পদ থেকে বাদ না দিয়ে সেটা আমরা ক্রেডিট পাশেও বসতে পারবো। তাহলে শিক্ষার্থী, আজকে এই ছিল আমাদের আজকের বিষয়। আমরা পরবর্তী ক্লাসে রেয়ামিল এই যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোর প্রয়োগ দেখাবো। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।